আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। দুর্নীতি বিরোধী অঙ্গীকার বাস্তবায়নে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। টিআইবি ৭ জুন বসছে সংসদের দ্বিতীয় অধিবেশন, পেশ করা হবে বাজেট। বিপিএল এ ফিক্সিং এর দায়ে এক ক্রিকেটার সহ ৫ জন নিষিদ্ধ। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ। ১২ই মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা দোকানপাট। ওয়াকফ সম্পত্তি আর লুটপাট করে খাওয়া যাবে না, ধর্মমন্ত্রী। অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, মেজাজ হারিয়ে সভাস্থল ত্যাগ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে, বাণিজ্যমন্ত্রী। র্যাবের জন্য কেনা হচ্ছে গাড়ি, খরচ ১২২ কোটি টাকা। ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না, পাকিস্তান সেনাবাহিনী। অবৈধ হজ পালনে ২০,০০০ রিয়াল জরিমানা, ১০ বছরের নিষেধাজ্ঞা। চীনে ২ সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর মৃত্যুদণ্ড। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ২০২৮ সালে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক কনফারেন্স বাংলাদেশ আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান নীতিগতভাবে একমত হয়েছেন। ইফতেখারুজ্জামান জানান, দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক কনফারেন্সটি বাংলাদেশের আয়োজনে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করে টিআইবি। এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রী। এই কনফারেন্সের মাধ্যমে সরকারের দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকার ও প্রতিশ্রুতির প্রকাশ ঘটবে বলেও আশা প্রকাশ করেন ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি জানান, ২০২৮ অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্সটি বাংলাদেশের আয়োজনে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছে টিআইবি। আগামী ৭ জুন শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। ওই দিন বেলা ৩টা থেকে এই অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অধিবেশনে ১১ জুন বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করবেন বলে জানা গেছে। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মোহাম্মদ গোলাম সরোয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফা অনুযায়ী রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন। এতে বলা হয়, ৭ জুন রোববার বেলা ৩টা থেকে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনে ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করবেন। রেওয়াজ অনুযায়ী বাজেট বৃহস্পতিবার প্রস্তাব পেশ করা হবে। বাজেট অধিবেশন হওয়ায় অধিবেশনটি দীর্ঘ হবে। ওই দিন অধিবেশন বসার আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ কতদিন চলবে তা নির্ধারণ করা হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল ফিক্সিং ও দুর্নীতিমূলক কর্মকাণ্ডের অভিযোগে এক ক্রিকেটার সহ ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিষিদ্ধের মধ্যে রয়েছেন চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহ মালিক তৌহিদুল হক তৌহিদ, ক্রিকেটার অমিত মজুমদার, নোয়াখালী ফ্রাঞ্চাইজির ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী এবং চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার শামিনুল রহমান। বৃহস্পতিবার ৭ এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিসিবি জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতিমূলক কর্মকাণ্ড, বেটিং, জুয়া, তদন্তে অসহযোগিতা এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বিসিবি আরও জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগের নোটিশ পাওয়ার দিন থেকে ১৪ দিনের মধ্যে তাদের জবাব দিতে হবে। তবে শামিনুর রহমানকে নোটিশ অব ইনভেন্টেড এক্সক্লুশন অর্ডার দেওয়ার তার আত্মপক্ষ সমর্থনের কোনো অধিকার নেই। এই পর্যায়ে বিসিবি এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সহ ১৬ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। মামলা গ্রহণ করার মতো উপাদান না থাকায় বৃহস্পতিবার ৭ মে বিকেলে ঢাকা মহানগর হাকিম আরিফুল ইসলাম এ আদেশ দেন বলে জানিয়েছেন আদালতের প্রসেস সার্ভার শাহাদাত হোসেন। এদিন সকালে মামলার আবেদন করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ঐক্য সায়ম মারমার বাবা উষা ইমং মারমা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালতে অপেক্ষমান রাখেন। পরে বিকেলে বিচারক মামলার আবেদন খারিজ করে আদেশ দেন। সরকার আগামী ১২ই মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দোকানপাট ও সব বিপণী বিতান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। হেলাল উদ্দিন বলেন, ঈদুল আজহা উপলক্ষে আমরা সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত দোকানপাট ও বিপণী বিতান খোলা রাখতে সরকারের কাছে গত ৪ মে আবেদন করেছিলাম।
তার পরিপ্রেক্ষিতে সরকার আজ আমাদের রাত 10টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে। তিনি আরো বলেন, দোকানপাট ও বিপণী বিতান রাত 10টা পর্যন্ত খোলা রাখলেও আমরা যেন অতিরিক্ত আলোকসজ্জা বা বিদ্যুৎ ব্যবহার না করি সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। এটা মূলত যখন সরকার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেয়, তখনও আমরা ঈদুল আজহার সময় এই সুবিধাটা চেয়েছিলাম। তখন বলেছিল আমরা বিবেচনা করে দেখব। ওয়াকফ সম্পত্তির আয় ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেছেন, ওয়াকফ সম্পত্তি আর লুটপাট করে খাওয়া যাবে না এবং ওয়াকিফরা যে উদ্দেশ্যে সম্পত্তি দান করেছেন সেই উদ্দেশ্যেই বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার 7 মে দুপুরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে ধর্মমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় 6,14,517 একর ওয়াকফ সম্পত্তি রয়েছে। এর মধ্যে ওয়াকফে আওলাদ শ্রেণীর সম্পত্তি প্রায় 2,12,099 একর এবং ওয়াকফে লিল্লাহ শ্রেণীর সম্পত্তি প্রায় 3,77,120 একর। তিনি আরো বলেন, বিপুল পরিমাণ এই সম্পত্তির বড় অংশ দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, দুর্নীতি ও প্রশাসনিক দুর্বলতার কারণে বেহাল অবস্থায় রয়েছে। গত 17 বছরের সঠিকভাবে ব্যবস্থাপনা না হওয়ায় ওয়াকফ সম্পত্তির অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। ফরিদপুর শহরের গোয়ালচামটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের বক্তব্য চলাকালীন হট্টগোলের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার 7 মে সকালে ও দুপুরে ফরিদপুর শহরের গোয়ালচামট এবং সদর উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। জানা যায়, ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ও ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল অনুষ্ঠানে পৌঁছানোর আগেই উদ্বোধনী কার্যক্রম শুরু হয়। এতে ক্ষুব্ধ হয়ে তাদের সমর্থকরা সভাস্থলে এসে স্লোগান দিতে থাকেন এবং হট্টগোল সৃষ্টি করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বক্তব্য দিচ্ছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি বক্তব্য সংক্ষিপ্ত করে অনুষ্ঠানের স্থল ত্যাগ করেন। এর আগে শহরের গোয়ালচামটে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। দেশের অনেক সরকারি প্রতিষ্ঠান হাজার হাজার বিঘা জমি দখল করে বসে আছে। ওইসব কোম্পানিগুলো আগামী 2 বছরের মধ্যে বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার 7 মে বিকেল 4:30টায় রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো 3 দিন ব্যাপী আন্তর্জাতিক ঢাকা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং এক্সপো 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীনে 38 থেকে 40টি সরকারি প্রতিষ্ঠান, যার প্রত্যেকটিতে 5 থেকে 10,000 বিঘা জমি পড়ে রয়েছে। কোনোটিতে 3 থেকে 3,500 একর জমি তাদের দখলে। তিনি বলেন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে আরো অন্তত 50টি প্রতিষ্ঠান রয়েছে। আমাদের সরকারি কোম্পানিগুলো লোকসানে রয়েছে। ওইসব প্রতিষ্ঠানকে সরকারের ভর্তুকির পরিমাণ অনেক। এগুলো ধীরে ধীরে বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়া হবে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অভিযানের সক্ষমতা বাড়াতে 163টি গাড়ি কেনা হচ্ছে। এর মধ্যে আছে 3টি জিপ, 100 টহল পিকআপ ও 60টি শীতাতাপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস। এসব গাড়ি কিনতে খরচ হবে 122,27 লাখ টাকা। সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব গাড়ি কেনা হবে। গাড়িগুলো সরবরাহ করবে সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব গাড়ি কেনার প্রস্তাব অনুমোদিত হয়। প্রস্তাব উপস্থাপন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি জিপ হবে 2,500 সিসির। এক একটির বাজার মূল্য হতে পারে 1.5 কোটি টাকার মতো। আর পেট্রোল জিপের বর্তমান বাজার মূল্য 64 লাখ টাকা এবং মাইক্রোবাসের বাজার মূল্য 48 লাখ টাকা। ভারতের বিরুদ্ধে আবারও তীব্র ভাষায় বক্তব্য রেখেছেন পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইংস আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতকে সবচেয়ে বড় সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, সবচেয়ে বড় সন্ত্রাসী তোমরাই। কেউ তোমাদের কথা শোনে না, কেউ বিশ্বাসও করে না। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম দ্য ডনে এক প্রতিবেদনে এ তথ্য জানান। মার্কা-ই-হক এর 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতের বিরুদ্ধে এই কঠোর বক্তব্য দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তান নৌবাহিনীর উপপ্রধান রিয়াল অ্যাডমিরাল শাফাত আলী এবং বিমান বাহিনীর উপপ্রধান এয়ার ভাইস মার্শাল তারিক গাজী। গত বছরের 22 এপ্রিল পেহেলগাম হামলা থেকে শুরু করে পাকিস্তানের অপারেশনাল
বুনইয়ানুম মারসুম এবং 10 মে যুদ্ধবিরতির মধ্য দিয়ে ভারত পাকিস্তানের সামরিক উত্তেজনার যে অধ্যায় শেষ হয়, পাকিস্তান সেটিকে মার্কা-ই-হক বা সত্যের যুদ্ধ হিসেবে উল্লেখ করে থাকে। বৈধ অনুমতি ছাড়া হজ পালনের উদ্যোগে আটক ব্যক্তিদের 20,000 সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। এছাড়াও 10 বছর পর্যন্ত পুনরায় সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে। অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও হজ যাত্রীদের উন্নত নিরাপত্তা বিধানের লক্ষ্যে কঠিন শাস্তি সহ হজ বিধিমালা জারি করেছে সৌদি সরকার। সৌদির হজ বিধিমালা মেনে চলার জন্য বাংলাদেশের নাগরিকদের অনুরোধ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার 7 মে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। এতে বলা হয়, সৌদিতে বসবাসকারী ও ভিজিটরদের জন্য দাপ্তরিক অনুমতিবিহীন হজের উদ্যোগের বিষয়ে কঠিন শাস্তির বিধান যুক্ত করেছে সৌদি সরকার। দুর্নীতির অভিযোগে চীনের 2 সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ওয়েং ফেহেং এবং লি শাফুকে স্থগিত মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। বৃহস্পতিবার 7 মে এ খবর জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিংহুয়া। আদালতের রায়ে বলা হয়েছে, 2 বছরের জন্য তাদের এই মৃত্যুদণ্ড স্থগিত থাকবে। নিয়ম অনুযায়ী 2 বছর পর তাদের এই দণ্ড কমে আমৃত্যু কারাবাসে রূপান্তরিত হবে। তবে তারা কোনোভাবেই সাজা কমানোর আবেদন করতে পারবে না কিংবা প্যারোলে মুক্তি পাবে না। সাবেক এই 2 শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হয়েছে। রায়ে তাদের সব ব্যক্তিগত সম্পদ বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে আদালত। ওই ফেহেং 2018 থেকে 2023 সাল পর্যন্ত চীনের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।